পৃথিবীর বাহিরের জীবন, এলিয়েন বিষয়গুলো অনেক রোমাঞ্চকর, তাই না? আজকের গল্পটাও এমনই একটা এলিয়েনকে নিয়ে, যেই একটা মাত্র জীবাণুর মতো ছোট এলিয়েন কিভাবে পুরো মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলে দেয় তাই জানবো আজকের গল্পে। কারণ আজকের গল্প লাইভ সিনেমাকে নিয়ে। তো ইন্ট্রো চলতে থাক, আপনি চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা কিছু নভোচারীকে দেখতে পাই যারা মঙ্গল গ্রহের অরবিটে অবস্থান করছিল। তারা আসলে তাদের একটা ক্যাপসুল, যার নাম ছিল পিলগ্রিম 7, সেটিকে মঙ্গল গ্রহে পাঠিয়েছিল সেই লাল গ্রহের মাটির স্যাম্পল কালেক্ট করতে। তারা এটি দেখতে চাচ্ছিল যে মঙ্গলের মাটিতে আসলে আছেটা কি। এদিকে 8 মাসের এক দীর্ঘ সফর পার করে পিলগ্রিম 7কে তারা তাদের স্পেসশিপে ফিরিয়ে নিয়ে আসে। তারা সবাই খুবই উত্তেজিত ছিল মঙ্গলের মাটি পরীক্ষা করার জন্য। এই পুরো স্পেসশিপে ছিল মোট 6 জন নভোচারী। তারা এখন মঙ্গলের মাটিকে একটি বদ্ধ ল্যাবে রেখে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। তারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ভালোভাবে পরীক্ষা করার পর সেই মাটিতে একটা এককোষী জীবাণুর মতো আণুবীক্ষণিক প্রাণী দেখতে পায়। তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ এটিই ছিল পৃথিবীর বাহিরে খুঁজে পাওয়া প্রথম প্রাণ। কিন্তু তারা খেয়াল করে সেই এককোষী জীবাণুটির সেলগুলো ছিল মৃত, সেটি একদম ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল। তারা সেটিকে জীবিত করার জন্য সেই বদ্ধ ল্যাবের ভেতরের তাপমাত্রা বাড়াতে থাকে, আবার কমাতে থাকে, কিন্তু না, কোনো কিছুতেই তারা সেই অণুজীবে প্রাণ ফেরাতে পারে না। শেষমেশ তারা সেই বদ্ধ পরীক্ষাগারের ভেতরের আবহাওয়া পরিবর্তন করে দেয়, অর্থাৎ অক্সিজেন কমিয়ে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেশি করে দেয়। আর এবার তারা অবাক হয়ে দেখতে থাকে সেই এককোষী অণুজীবের সেলগুলো ধীরে ধীরে নড়াচড়া করতেছিল, অর্থাৎ জীবটি এখনও জীবিত, সে বাস ইনঅ্যাক্টিভ হয়েছিল, যা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন তারা সবাই আরও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারাই প্রথম সেই 6 জন যারা পৃথিবীর বাহিরের কোনো এক রূপে জীবনকে দেখতে পেল। তারা স্পেসশিপে থাকলেও পৃথিবীর সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারত। তারা শুধু নাসা নয়, পৃথিবীর বাচ্চাদের সাথেও গল্প করত, তাদেরকে স্পেস দেখাতো। এখন তারা পৃথিবীবাসীকে এই এলিয়েন অণুজীবের ব্যাপারে জানায়। পৃথিবী জুড়ে এটি জানার পর এক হালচাল শুরু হয়ে যায়। আর এখানেই পৃথিবীর একটা বাচ্চা সেই এলিয়েন অণুজীবের নাম দেয় ক্যালভিন। এদিকে আমরা দেখতে পাই সেই ক্যালভিন এখন ধীরে ধীরে বহুকোষী প্রাণীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সে এখন খালি চোখে দেখার মতো কিছুটা বড় হয়ে গেছে। এখানে ক্যালভিনের শরীরে মাসল ছিল, নার্ভাস সিস্টেম ছিল, অর্থাৎ সে বড় হবে, সে বুদ্ধিমান হবে। সব কিছুতেই যেন এক নতুন দিগন্ত খুলে দিচ্ছিল তাদের সামনে এই ছোট্ট একটা জীব ক্যালভিন। এখন এখানে থাকা এক নভোচারী, যার নাম ছিল ডক্টর হিউ, যার দুটো পাই ছিল প্যারালাইজড, সে ক্যালভিনকে সেই আটকে রাখা কাচের ঘরের ভিতরে একটি গ্লাভসের মধ্য দিয়ে নিজের হাত প্রবেশ করায়। আর সে তার একটি আঙুল ক্যালভিনের দিকে বাড়িয়ে দেয়, আর ক্যালভিনও তার হাতের আঙুল জড়িয়ে ধরে। অর্থাৎ এত কম সময়েও ক্যালভিন রেসপন্স করতে পারছিল, সে দেখতে পারছিল, অনুভব করতে পারছিল। এদিকে কিছুদিন পরে সেই কাচের ঘরে হঠাৎই বাতাসের চাপ একদম পরিবর্তন হয়ে যায়। সেই ঘর থেকে সাইরেন বাজতে থাকে। তারা সবাই অবাক হয়ে ভাবতে থাকে এটি কিভাবে হতে পারে, তারা কিছুই বুঝতে পারছিল না। এদিকে ততক্ষণে ছোট্ট ক্যালভিন পুরোপুরি নির্জীব হয়ে গেছিল, তার সেলগুলো আবার স্থির হয়ে গেছিল। এসব কিছু দেখে ডক্টর হিউ চিন্তা করে ক্যালভিনকে হালকা একটু ইলেকট্রিক শক দিয়ে তার মৃত সেলগুলোকে পুনরায় জীবিত করবে সে। আর ডক্টর হিউ এমনটাই করে। সে ছোট্ট একটা ইলেকট্রিক রড নিয়ে গ্লাভসের ভিতরে হাত ঢুকিয়ে ক্যালভিনের শরীরে হালকা একটু ইলেকট্রিক শক দেয়, আর সাথে সাথেই ক্যালভিনের আবার প্রাণ ফিরে আসে। কিন্তু এবার ক্যালভিন ডক্টর হিউয়ের হাত একদম জড়িয়ে ধরে, আর সবার আগে ক্যালভিন সেই ইলেকট্রিক রডকে ভেঙে ফেলে। আর এখন ডক্টর হিউয়ের হাত ক্যালভিন এত শক্তভাবে ধরেছিল যে ডক্টর হিউ কোনোভাবেই তার হাত সেই গ্লাভসের ভিতর থেকে বের করতে পারছিল না। এদিকে ধীরে ধীরে ক্যালভিন ডক্টর হিউয়ের হাত আরও শক্তিশালী চাপ দিয়ে জড়িয়ে ধরতে থাকে। এটি দেখে ঘরের বাইরে থেকে ডক্টর রোরি তাকে সাহায্য করতে যেতে চায়, কিন্তু ডক্টর মিরান্ডা তাকে নিষেধ করে, কারণ সে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না। এদিকে এখন ক্যালভিন চাপ দিতে দিতে ডক্টর হিউয়ের হাতের আঙুল, কবজি, সব হাড়গোড় ভেঙে চুরমার করে দিতে
থাকে। ডক্টর হিউ প্রচণ্ড ব্যথায় সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এখন ক্যালভিন ডক্টর হিউকে ছেড়ে দেয়, আর হিউ সেখানে ভাসতে থাকে। আর সে ছোট ক্যালভিন এখন সেখানে ভেঙে পড়ে থাকা ইলেকট্রিক রড দিয়ে সে রাবারের গ্লাভস কেটে সেই কাচের ঘর থেকে বেরিয়ে স্পেসশিপে নেমে পড়ে। এখানে অজ্ঞান হয়ে যাওয়া ডক্টর হিউয়ের বডি হাওয়ায় ভাসতে থাকে, কিন্তু ক্যালভিন তাকে কিছুই বলে না। কিন্তু পাশেই সেখানে একটা ইঁদুর বেঁধে রাখা ছিল, আর ক্যালভিন সেখানে গিয়ে ইঁদুরটিকে একদম জড়িয়ে নেয়। আর কিছুক্ষণের মধ্যেই ইঁদুরটি যেন গলে যায় ক্যালভিনের পেটে। আর এখন ক্যালভিনের সাইজ আগের থেকে আরও বড় হয়ে যায়। আর এখন ক্যালভিন কিছুটা আড়াল হয়ে ডক্টর রোরি অজ্ঞান হয়ে যাওয়া ডক্টর হিউকে নিয়ে আসতে সেই ঘরে প্রবেশ করে। সে ডক্টর হিউয়ের বডি বাহিরে নিরাপদে বের করে আনে, কিন্তু তখনই ক্যালভিন ডক্টর রোরির পায়ে ঝাপটে ধরে। আর বাধ্য হয়ে বাকি নভোচারীরা বাইরে থেকে দরজা বন্ধ করে রোরিকে সেই ঘরে আটকে দেয়। আর এখন ডক্টর রোরির পায়ে ক্যালভিন জড়িয়ে তাকে আটকে ফেলেছে সেই ঘরের মাঝে। আর তখনই বাইরে থেকে ডক্টর মিরান্ডা তাকে বলে, তুমি ওখানে থাকা অক্সিজেন সিলিন্ডার ছেড়ে দাও, কারণ ক্যালভিন অতিরিক্ত অক্সিজেন সহ্য করতে পারে না। ডক্টর রোরি কোনো রকমে সেই অক্সিজেন সিলিন্ডারের কাছে গিয়ে তা ক্যালভিনের দিকে ধরে। আর হ্যাঁ, ক্যালভিন সত্যিই তার পা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু ডক্টর রোরি এতক্ষণে বুঝতে পারে যে ক্যালভিন এখন একটা বিশাল বিপদ তাদের জন্য। তাই সে সেখানে থাকা একটা ফায়ার সিলিন্ডার হাতে নিয়ে আগুন জ্বালিয়ে ক্যালভিনকে মারার চেষ্টা করে। কিন্তু ক্যালভিন ছিল প্রচণ্ড দ্রুত গতি সম্পন্ন, তাই ডক্টর রোরি কোনোভাবেই তাকে মারতে পারে না। আর এবার সুযোগ বুঝে ক্যালভিন ডক্টর রোরির মুখের ভেতর দিয়ে তার শরীরে প্রবেশ করে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ডক্টর রোরির এক নির্মম মৃত্যু হয়। এসব কিছু দেখে এখন বাইরে থেকে তারা সবাই সেই বদ্ধ করে বিষাক্ত গ্যাস ছেড়ে ক্যালভিনকে মারার চেষ্টা করতে থাকে। আর গ্যাসের প্রভাবে এখন ক্যালভিন ডক্টর রোরির পেট থেকে বেরিয়ে আসে। আর এখন ক্যালভিন আগের চেয়েও অনেক বড় আর অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আর ক্যালভিন এখন সেই গ্যাস ছেড়ে দেওয়া ফুটোগুলোর ভেতর দিয়ে বাহিরে বেরোনোর চেষ্টা করতে থাকে। আর বাকি নভোচারীরা এটি দেখে গ্যাস ছাড়া সব ফুটোগুলো বন্ধ করে দিতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ ফুটোটা বন্ধ হওয়ার আগে ক্যালভিন সেই ফুটো দিয়ে বেরিয়ে যায়। আর এখন তারা কেউ জানে না ক্যালভিন কোথায় আছে। আর এতে তারা অনেক ভয় পেয়ে যায়। আর তারা পৃথিবীতে যোগাযোগ করে জানাতে চায় আসলে তাদের সাথে কি কি ঘটে চলেছে। কিন্তু এবারও দুর্ভাগ্য যেন তাদেরকে জড়িয়ে নেয়, কারণ এতক্ষণে পৃথিবীর সাথে তাদের যোগাযোগ নষ্ট হয়ে গেছিল। এখন যোগাযোগ পুনরায় স্থাপন করার একটাই উপায় ছিল, তা ছিল স্পেসশিপের বাহিরে গিয়ে সেখানে থাকা অ্যান্টেনা রিপেয়ার করা। আর এখানে থাকা কমান্ডার কেট তৈরি হয় সেই অ্যান্টেনা লাইনকে রিপেয়ার করতে যাবার জন্য। আর যখন কমান্ডার সেই অ্যান্টেনা লাইনের কাছে পৌঁছায়, সে জানায় এই অ্যান্টেনা প্রচণ্ড গরম হয়ে গেছে, এর ভেতরের কুল্যান্ট হয়তো ক্যালভিন খেয়ে ফেলেছে, তাই এটির এই অবস্থা। এখন কমান্ডার সেখানে কুল্যান্ট ভরার জন্য পাইপের মাথা খুলতেই সেই পাইপ থেকে ক্যালভিন বেরিয়ে এসে কমান্ডারের স্যুটে জড়িয়ে ধরে। এখন কেট খুবই ঠান্ডা মাথায় সেই পাইপের মাথা আবার বন্ধ করে দেয়, যাতে ক্যালভিন আর স্পেসশিপের ভেতরে ঢুকতেই না পারে। এদিকে ক্যালভিন কেটের স্যুটের ভিতরে ঢোকার জন্য ধীরে ধীরে চাপ বৃদ্ধি করতে থাকে। যদিও স্পেসশিপ অনেক মজবুত থাকায় ক্যালভিন ভেতরে ঢুকতে পারে না, কিন্তু অতিরিক্ত চাপের ফলে কেটের সাথে থাকা কুল্যান্টের বোতল তার স্যুটের ভিতরে ফেটে যায়। আর সেই ভয়ানক ঠান্ডা কুল্যান্ট পুরো স্যুট সহ এখন কেটের হেলমেট অবধি পৌঁছে গেছে। এখন ডক্টর ডেভিড কেটকে বাঁচাতে এয়ার লক অবধি চলে যায় আর কেটকেও সেখানে আসতে বলে। কিন্তু এতক্ষণে প্রচণ্ড ঠান্ডায় কেটের হার্টবিট ভয়ানক রকম বেড়ে গিয়েছিল। আর কুল্যান্ট কেটের পুরো হেলমেট সহ তার পুরো স্যুটে ভরে যায়, তাই সে সামনে কিছুই দেখতে পারছিল না, সে শ্বাসও নিতে পারছিল না। কিন্তু অনেক কষ্টে সে এয়ার লকের গেট অবধি পৌঁছে যায়। এখন বাইরে থেকে কমান্ডার কেট আর ভেতরে ডক্টর ডেভিড দুজনকেই একসাথে সেই দরজার হ্যান্ডেল ঘোরাতে হবে, তবেই দরজাটি খুলবে। এখানে ডেভিড দরজা খোলার চেষ্টা করলেও কেট ইচ্ছে করে দরজার হাতল উল্টো দিকে ঘুরিয়ে দরজাটি আরও শক্তভাবে লক করে দেয়, কারণ সে বুঝে যায় ক্যালভিন যদি একবার ভেতরে ঢুকে পড়ে তাহলে সে বাকি সবাইকেও মেরে ফেলবে। তাই বাকিদের জীবন বাঁচাতে কেট এখন নিজের জীবন দিয়ে দেয়, আর সে মরতে মরতে নিজেকে ডিপ স্পেসের দিকে ধাক্কা দিয়ে দেয়, যাতে তার সাথে থাকা ক্যালভিন ডিপ স্পেসে কোথাও হারিয়ে যায়। কিন্তু বুদ্ধিমান ক্যালভিন এখন কেটের শরীর ছেড়ে আবার স্পেসশিপের দিকে লাফ দিয়ে তাকে আঁকড়ে ধরে। এখন এই মহাবিপদ ক্যালভিন শুধুমাত্র শিপের থ্রাস্টার, অর্থাৎ যে দিক দিয়ে শিপের ইঞ্জিনের হিট আগুন হয়ে বেরোয় সেদিক দিয়েই ভেতরে প্রবেশ করতে পারবে। তাছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই ভেতরে প্রবেশ করার।
এখন শিপের ভেতরে থাকা নভোচারীরা প্ল্যান করে ক্যালভিন যখনই থ্রাস্টার পথে ভেতরে ঢোকার চেষ্টা করবে তখনই তারা ইঞ্জিন চালু করে দেবে। এতে ক্যালভিন পুড়ে সেখানেই মারা যায়। আর হ্যাঁ, ক্যালভিন এমন চেষ্টা বেশ কয়েকবার করে, আর নভোচারীরাও তাকে মারতে প্রত্যেকবারে ইঞ্জিন চালু করে দেয়। কিন্তু ক্যালভিন এতটাই বুদ্ধিমান ছিল যে সে বারবার বেঁচে যাচ্ছিল। আর এতবার ইঞ্জিন অকারণে চালু করার ফলে তাদের ফিউল প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন আর তারা চাইলেও অপ্রয়োজনে তাদের ইঞ্জিন চালু করতে পারবে না। এদিকে এতক্ষণে তাদের শিপ পৃথিবীর অরবিট অবধি পৌঁছে গেছিল, কিন্তু তারা ভয়ে ছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে যদি ক্যালভিন পৃথিবীতেও পৌঁছে যায় তাহলে পৃথিবীবাসীর জন্য এক ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। কারণ ক্যালভিন অনেক বিপজ্জনক পরিবেশেও বেঁচে থাকতে পারে। সে যদি পৃথিবীতে ধ্বংসলীলা চালায় তাহলে কি হবে? এসব কারণে তারা তাদের শিপ স্টেবল করে পৃথিবীর অরবিটে অবস্থান করে। আর এদিকে থ্রাস্টার বন্ধ হবার সুযোগে ক্যালভিন আবার সেই স্পেসশিপে ঢুকে পড়ে। আর এখন সেখানে বেঁচে থাকা 4 জন নভোচারী সিদ্ধান্ত নেয় তারা নিজেদের একটা ছোট ঘরে বদ্ধ করে নেবে, আর পুরো স্পেসশিপের অক্সিজেন সাপ্লাই তারা বন্ধ করে দেবে। কারণ তারা জানে এর আগে যখন সেই কাচের ঘরের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছিল তখন ক্যালভিনের পুরো শরীরই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে গেছিল। তাই হতে পারে অক্সিজেন না থাকায় এবারও ক্যালভিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু পুরো স্পেসশিপে অক্সিজেন বন্ধ করতে হলেও তাদের কমসে কম 4 ঘন্টা সময় লেগে যাবে। আর এখন তারা সবাই কাজে লেগে পড়ে অক্সিজেন বন্ধ করার। কিন্তু কাজের মাঝে ডক্টর হিউয়ের শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। সে হার্ট অ্যাটাক করে ফেলে। এখন ডক্টর মিরান্ডা তাকে ইলেকট্রিক শক দিতে থাকে যাতে তার হার্টবিট ফিরে আসে। কিন্তু এমন বিপজ্জনক অবস্থার মাঝেই ডক্টর মিরান্ডা খেয়াল করে ডক্টর হিউয়ের প্যান্টের ভেতরে কিছু একটা নড়াচড়া করছে। আর যখন ডক্টর মিরান্ডা তার পায়ের কাপড় সরিয়ে দেখে, সে দেখতে পায় সেখানে ক্যালভিন ডক্টর হিউয়ের পা জড়িয়ে ধরে ধীরে ধীরে খেয়ে চলেছে। আসলে ডক্টর হিউয়ের কোমরের নিচের অংশ ছিল অবশ, তাই তিনি এতক্ষণে কিছুই বুঝতে পারেনি। এখন তারা 3 জন সেখান থেকে যে যার প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। আর ডক্টর মিরান্ডা এবং ডক্টর ডেভিড সেখান থেকে পালিয়ে একটা ক্যাবিনে নিজেদেরকে আটকে দেয়। কিন্তু ডক্টর শ ক্যাবিন অবধি পৌঁছাতে পারে না। সে সেখানে থাকা একটা স্লিপিং চেম্বারে ঢুকে নিজেকে আপাতত বাঁচিয়ে নেয়। কিন্তু সেখানে ক্যালভিন চলে আসে, আর সে চেষ্টা করে স্লিপিং চেম্বার ভাঙার, কিন্তু সে তা পারে না। আর এখানে আমরা দেখতে পাই ক্যালভিনের রূপ এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আর বিশাল হয়ে গেছে। এখন ক্যালভিন সেই স্লিপিং চেম্বার ভাঙতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু এখন ডক্টর ডেভিড আর মিরান্ডা ক্যালভিনকে ট্র্যাক করতে পারছিল। তারা দেখতে পারছিল ক্যালভিন আসলে স্পেসশিপের কোথায় আছে। কারণ ক্যালভিন যখন ডক্টর হিউয়ের পা খেয়ে ফেলেছিল তখন ডক্টর হিউয়ের সাথে থাকা সেই লোকেশন ট্র্যাকারও সে খেয়ে ফেলে, যার মাধ্যমে নভোচারীরা একে অপরের লোকেশন ট্র্যাক করতে পারত। আর এখন ক্যালভিনের অবস্থান জানার ফায়দা নিয়ে ডক্টর মিরান্ডা আর ডক্টর ডেভিড একটা প্ল্যান বানায়। তারা ডক্টর হিউয়ের মৃতদেহকে বেঁধে একটা কেবিনে পাঠিয়ে দেয়, আর রক্তপিপাসু ক্যালভিন সেখানে ছুটে এসে ডক্টর হিউয়ের শরীর ধীরে ধীরে খেয়ে ফেলতে থাকে। আর তখনই ডক্টর মিরান্ডা আর ডক্টর ডেভিড সেই কেবিনের দরজা বন্ধ করে একদম সিল করে দেয়। আর তারা সেই ক্যাবিনের সম্পূর্ণ অক্সিজেন বের করে দিতে থাকে এই আশায় যে হয়তো ক্যালভিন সেখানে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে যাবে। তো এখনই ডক্টর ডেভিড ও মিরান্ডা সেখানে পৃথিবী থেকে আরেকটি স্পেসশিপ তাদের দিকে আসতে দেখে। আসলে কমান্ডার কেট বাহিরে যখন অ্যান্টেনা ঠিক করছিল তখন সে পৃথিবীতে তাদের অবস্থান সম্পর্কে জানায়, আর তাদের সাথে কি কি ঘটে চলেছে তার সব কিছু পৃথিবীতে জানিয়ে দেয়। আর বাহিরে থাকার কারণে তার মেসেজটি পৃথিবী অবধি পৌঁছেও যায়। কিন্তু ডক্টর মিরান্ডা বুঝে যায় এই স্পেসশিপ আসলে তাদের সাহায্য করতে নয়, বরং তাদের স্পেসশিপকে অন্তহীন এই মহাশূন্যে ধাক্কা দিয়ে পাঠানোর জন্য চলে এসেছে, যাতে করে এই ভয়ঙ্কর জীব কখনোই পৃথিবীতে পৌঁছাতে না পারে। আসলে ডক্টর মিরান্ডা নিজেই সবার সম্মতিতে পৃথিবী থাকতে এই প্ল্যান বানিয়েছিল। এদিকে ডক্টর শ বিপদে পড়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, আর সে ভেবে নেয় হয়তো পৃথিবী থেকে সাহায্য পৌঁছে গেছে। তাই সে সেখানকার স্লিপিং চেম্বার থেকে বেরিয়ে কিছু না বুঝেই ক্যালভিনকে আটকে রাখা সেই কেবিনের দরজা খুলে ভেতরে চলে যায়। আর পৃথিবী থেকে এই মাত্র আসা স্পেসশিপ, যেটি তাদের স্পেসশিপের সাথে মাত্র ডক হয়েছিল, সেটিরও দরজা খুলে দেয়। কিন্তু ততক্ষণে ক্যালভিন তার উপরে হামলা করে দেয়। যদিও ডক্টর ডেভিড আর মিরান্ডা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু না,
এবারও ডক্টর শকে তারা বাঁচাতে পারে না, ক্যালভিন নিমিষেই তাকেও মেরে ফেলে। আর এদিকে যান্ত্রিক গোলযোগের কারণে এখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়ে পৃথিবী থেকে আসা স্পেসশিপও ধ্বংস হয়ে যায়। এখন এই পুরো স্পেসশিপে ডক্টর মিরান্ডা আর ডক্টর ডেভিডই বেঁচে ছিল, আর তারা খেয়াল করে তাদের স্পেসশিপ এখন দ্রুত গতিতে পৃথিবীর দিকে যাচ্ছে। তারা দুজনেই ভাবতে থাকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথে তারা দুজন তো মারা যাবেই, কিন্তু যদি ক্যালভিন বেঁচে যায় তাহলে তো পৃথিবীর জন্য এক মহা বিপদ হয়ে যাবে। ডেভিড প্ল্যান করে তারা দুজন সেখানে থাকা দুটি ল্যান্ডিং ক্যাপসুলে ঢুকে পড়বে, আর ডক্টর ডেভিড অক্সিজেন লাইটের সাহায্যে ক্যালভিনকে নিজের ক্যাপসুলের মাঝে ঢুকিয়ে নেবে, আর নিজের ক্যাপসুলকে সে এই অন্তহীন মহাকাশে চালিত করে দেবে। আর ডক্টর মিরান্ডা তার ক্যাপসুলে করে নিরাপদে পৃথিবীতে ল্যান্ড করবে। এটি শুনে ডক্টর মিরান্ডা খুবই কষ্ট পায়, কিন্তু ডক্টর ডেভিড তাকে বোঝায় এটি ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। তাই বাধ্য হয়ে এখন ডক্টর ডেভিড অক্সিজেন লাইটের সাহায্যে ধীরে ধীরে ক্যালভিনকে নিজের ক্যাপসুলের মাঝে ঢুকিয়ে নেয়, আর স্পেসশিপ থেকে নিজেকে ডিটাচ করে অন্তহীন এই মহাশূন্যে সেই ক্যাপসুলটিকে চালিত করে দেয়। এদিকে ডক্টর মিরান্ডাও তার ক্যাপসুলে চড়ে পৃথিবীর দিকে যাবার জন্য নিজের ক্যাপসুলকে চালিত করে দেয়, কিন্তু তখনই তাদের স্পেসশিপের ধ্বংসাবশেষ এসে তাদের ক্যাপসুলের সাথে টক্কর দেয়। কিন্তু এ যাত্রায় দুটি ক্যাপসুলই নিরাপদে বেঁচে যায়, যার একটি ক্যাপসুল এখন পৃথিবীর দিকে আসতে থাকে, অন্য একটি এই বিশাল মহাশূন্যে হারিয়ে যেতে থাকে। এখন ডক্টর ডেভিড যে ক্যাপসুলে ছিল সেখানে এতক্ষণে ক্যালভিন তাকে পুরোপুরি জড়িয়ে নিয়েছিল। অপরদিকে একটি ক্যাপসুল এখন পৃথিবীতে এসে তার প্যারাশুট খুলে নিরাপদে সমুদ্রের ভিতরে ল্যান্ড করে, আর দূরে থেকে দুজন জেলে সেটিকে দেখতে পেয়ে ক্যাপসুলটি উদ্ধার করতে চলে আসে। কিন্তু বিধি বাম, সেই ক্যাপসুলে ডক্টর মিরান্ডা নয়, ছিল ডক্টর ডেভিড, আর ডেভিডকে জড়িয়ে ধরেছিল সেই রাক্ষস ক্যালভিন। ক্যালভিন ডক্টর ডেভিডের স্যুটের কারণে তাকে মেরে ফেলতে পারেনি এতক্ষণেও, তাই ডক্টর ডেভিড সেই জেলেদের উদ্দেশ্য করে বলতে থাকে দরজা খুলো না প্লিজ, কিন্তু জেলেরা তার কোনো কথাই বুঝতে পারে না, আর তারা এখন সেই ক্যাপসুলের দরজা খুলে দেয়। আর এরই সাথে সাথে সেই ভয়ানক রাক্ষস পৌঁছে যায় আমাদের পৃথিবীতে, আর বেচারি ডক্টর মিরান্ডা হারিয়ে যায় এই অন্তহীন মহাশূন্যে। আসলে তাদের স্পেসশিপের এই ধ্বংসাবশেষের সাথে যখন তাদের ক্যাপসুল দুটি সংঘর্ষ হয়েছিল, তখনই ক্যাপসুল দুটির গন্তব্য পরিবর্তন হয়ে ওলটপালট হয়ে গেছিল, যার ফলে ডক্টর মিরান্ডা হারিয়ে গেল ডিপ স্পেসে, আর ক্যালভিন চলে এলো আমাদের পৃথিবীতে। এরই সাথে সাথে আজকের গল্প শেষ হয়ে যায়। যাই হোক, বলে রাখা ভালো, এই গল্পের সিকুয়েল দেখার জন্য আপনাদের মতোই আমারও খুবই আগ্রহ ছিল, কিন্তু সিনেমার ডিরেক্টর নিজেই কনফার্ম করে দিয়েছে এর কোনো সিকুয়েল কোনো দিনও আসবে না। তিনি দর্শকদের উপর ছেড়ে দিয়েছেন যে তারা আসলে কি ভাবতে চায়। ক্যালভিন কি পৃথিবীতে এসেও বেঁচে ছিল, নাকি পৃথিবীর লোকজন তাকে মেরে ফেলেছিল, নাকি ক্যালভিনই কোনো বিশাল এক ধ্বংসলীলা চালিয়েছিল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।